কলকাতা ও বর্ধমান শহরের ঠিক মাঝামাঝি জায়গায় পান্ডুয়া, একটা বর্ধিষ্ণু আধা শহর। বিভিন্ন শহরের যা অবস্থা, এখানেও ঠিক সেরকমই ব্যাপার। বিভিন্ন অর্থনৈতিক স্তরের মানুষের বাস, কিন্তু প্রকৃতি এমন এক অসম্ভব সাম্য সৃষ্টি করে মানুষের মধ্যে, যাতে ধনী বা গরিব বা পুরুষ বা মহিলা বা ধর্মের বিভাজন কোনো বাধাই হতে পারে না। সেটা হলো বিশেষভাবে সক্ষমতা, ইংরাজিতে যাকে বলে স্পেশাল এবিলিটি বা ফিজিক্যাল সাইকোলজিক্যাল হ্যান্ডিক্যাপ। এরই বিরুদ্ধে পান্ডুয়ারি সংস্থা পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি লড়ে যাচ্ছে তাদের সীমিত সামর্থ্যের মধ্যে। নেতৃত্বে রয়েছেন শেখ হাসান আলী। ঘটনাচক্রে 2025 তাদের রৌপ্য জয়ন্তীর বছর। অটিজম সহ নানা মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই বা শিশু জন্মের আগে থেকে সতর্কতা নেবার জন্য যে সচেতনতা প্রচার বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন ওরা রেগুলার করেন, এবছরও তার কোনো অন্যথা হয়নি। চিকিৎসা বা প্রশাসন বা শিক্ষা জগতের অনেক গণ্যমান্য মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অঙ্গনওয়াড়ি কর্মী, অভিভাবক, ভুক্তভোগী, বিভিন্ন বয়সী, বিশেষ সক্ষম মানুষ বা সাধারণ মানুষের উপস্থিতিতে এই সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অনেকটাই সাফল্য পেল। আসুন দেখে নিয়ে যাক এই অনুষ্ঠানের নানাবিধ যে কর্মসূচি কিভাবে পালিত হলো সেটা। আচ্ছা, আপনি কি শেখ হাসান আলী? আমি শেখ হাসান আলী বলছি। আচ্ছা, আপনি কি পান্ডুয়ার প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেনারেল সেক্রেটারি? হ্যাঁ, আমি পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেনারেল সেক্রেটারি। আচ্ছা, আপনাদের তো গতকাল একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমরা সেই অনুষ্ঠান সম্বন্ধে আমরা বলবো। গতকাল 3রা ডিসেম্বর ওই দিনটি ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। ওই দিবসে আমরা একটা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানটা আমরা করেছিলাম অটিজম এবং মেন্টাল হেলথের উপরে। আজ ওই অনুষ্ঠানটাই আমাদের ডিসেম্বরের 3 তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ডিসেবিলিটি, পারসন উইথ ডিসেবিলিটি, আমরা ওই দিনটাকে সেলিব্রেট করলাম। আমাদের ওই দিনকে আমাদের উপস্থিত ছিলেন আজ প্রথম ছিলেন আমাদের প্রিয়ঙ্কর সিনহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেপুটি অফ অ্যাপ্লায়েন্স সাইকোলজিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। উপস্থিত ছিলেন। শুধু একটা কথাই সকলকে আমরা বলবো, বাড়ি আমরা ভিত্তি স্থাপন এবং ভিত পুজো করব। তো বিভিন্ন মানুষকে আমরা বলছি, বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করছেন। আপনারা যারা এসছেন, আপনারাও 5টা মানুষকে আজকে যেগুলো আলোচনা হবে সেগুলো শুধু আপনাদের মধ্যে রাখবেন না, সেগুলো মানুষের মধ্যে ছড়াবেন। তো প্রিয়ঙ্কর সিনহা বাবু আপনাদের সম্বন্ধে এই অটিজম সম্বন্ধে কিছুটা আলোকপাত করবেন। তো এই অটিজম অ্যাওয়ারনেসে যাওয়ার আগে আমি না একটা ঘটনা বলি, তারপরে আস্তে আস্তে আমি আসছি অটিজমে। সালটা হচ্ছে একটি প্রজেক্টের জন্য আমাদের ফিল্ড ওয়ার্কে যেতে হয়েছিল সুন্দরবন। টানা 25 দিন সুন্দরবনে ছিলাম আমি আমার স্কলারদের নিয়ে। তো সেখানে যেখানে ছিলাম সুন্দরবনে,
একটা প্রত্যন্ত গ্রামের একটা জায়গা। সেখানে যিনি আমাদের প্রতিনিয়ত রান্না করে খাওয়াতেন তার নাম হচ্ছে রীতাদি। রীতাদির সাথে এখনো মাঝে মধ্যে কথা হয়। ঝাল দিয়ে রান্না করবেন, পরের দিন রান্না করলেন, সেই খেয়ে ঝাল খেয়েও আমার ঠোঁট মুখ জ্বলতে শুরু করলো। আস্তে আস্তে যতই বলতাম কম ঝাল দিয়ে রান্না করবেন, ওই ঝাল আর তেল মশলার পরিমাণ উনি না কম করতে পারতেন না। হয়তো আগের থেকে কম করতেন, কিন্তু যেটুখানি পরিমাণ দিতেন সেটাতেই আমার সমস্যা হতো। আস্তে আস্তে দেখলাম ওই ঝাল আমার সয়ে গেল, এবং 25 দিন বাদে যখন নাকি আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে মা আবার মায়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না খেয়ে তখন আর ভালো লাগছে না। মাকে বললাম যে মা একটুখানি ঝাল দিয়ে রান্না করো তো। তো আস্তে আস্তে দেখলাম যে মা ঝাল দিচ্ছে, কিন্তু অন্যরা আবার খেতে পাচ্ছে না সেটা। তো মা আর আমার জন্য এক্সট্রা করে আর আলাদা করে ঝাল দিয়ে রান্না করতেন না। আবার আমার যে প্রতিনিয়ত যেরকম কম তেল ঝাল মশলা রান্না হতো, ঠিক সেই রান্নাই আবার ফিরে এলো, এবং আস্তে আস্তে আমি আবার সেটাই অভ্যস্ত হয়ে গেলাম। এটা তার বাবা মা আমাকে বলছেন যে আমার বাচ্চার অটিজম আছে, আমার বাচ্চার অটিজম আছে। বলছে আমার বাচ্চা কারোর সাথে কথা বলে না। কিছু কিছু বাচ্চা দেখা যায় যারা নাকি অন্যদের থেকে একটু আলাদাভাবে আচরণ করছে, ম্যাক্সিমাম বাচ্চাটাই একই ধরনের আচরণ করছে। আমরা তখন কি করি? তাদেরকে ক্যাটাগরাইজ করে ফেলি। যারা নাকি একই ধরনের আচরণ করছে তাদেরকে আমরা স্বাভাবিক বলি, যারা নাকি একটু অন্য ধরনের আচরণ করছে, সাধারণ ভাষায় যাদের মধ্যে সচেতনতা বোধের অভাব রয়েছে এখনো পর্যন্ত, তারা তাদেরকে অস্বাভাবিক নামে তাদের ভূষিত করে। এই অস্বাভাবিক বাচ্চা যাদেরকে আমরা বলি, মানে আমি বলি না, লোকজন যারা বলেন, তাদের মধ্যে অটিজম হচ্ছে একটা অন্য ধরনের একটা বাচ্চার দল। এই অটিজম নিয়ে আলোচনা করতে গিয়েও আমি আমার অ্যাটেন্ড করা দুটো কেস আমি একটুখানি আগে বলে নেবো, তারপরে আমি অটিজমে আমি আসছি। একটি 5.5-6 বছরের বাচ্চা, কতদিন আগে এখনই আমি ঠিক মনে করতে পারছি না, এসছে আমার কাছে, তার বাবা মা নিয়ে এসছে। নিয়ে এসে তার বাবা মা আমাকে বলছেন যে আমার বাচ্চার অটিজম আছে। কি করে বুঝলেন আপনার বাচ্চার অটিজম আছে? বলছে আমার বাচ্চা কারোর সাথে কথা বলে না, আমার বাচ্চা ডাকলে তাকায় না, কিছু করতে বললে করে না, নিজের মতনই থাকে। আস্তে আস্তে বাচ্চাটার সাথে যখন নাকি ইন্টারাক্ট করা শুরু করলাম, দেখলাম বাচ্চাটা ইন্টারাক্ট করছে না। ইন্টারাক্ট করা না করার কারণ হচ্ছে বাচ্চার মধ্যে কিন্তু অটিজম না, বাচ্চাটা কিন্তু জন্মগতভাবে ডিফারেন্ট ডাউন, কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না। তো আজকে যদি কোনো একটা স্টিমিউলাস বা যদি আমার কাছে কোনো একটা উদ্দীপক আসছে, সেটাকে যদি আমি ঠিকঠাক করে রিসিভ না করি, তাহলে কিন্তু আমি রেসপন্স করবো কি করে? তার মানে কি সেটা অটিজম হয়ে গেল? না, বাচ্চাটা কিন্তু অটিজম না, বাচ্চাটা কিন্তু হাইলি ইন্টেলেকচুয়াল, কিন্তু বাচ্চাটার সমস্যা হচ্ছে বাচ্চাটা ডিপেন্ডেন্ট। তো এই অটিজমের কিছু সিমটম থাকলো মানেই বাড়ির লোক আগের থেকে একটা ডায়াগনোসিস করে নিল যে বাচ্চার অটিজম আছে, এটা কিন্তু একটা মিসকনসেপশন। এবার আরেকটি ঘটনা বলি। গত বছর একটি বিয়ে বাড়িতে গিয়েছি, আমারই এক বন্ধুর বিয়ে। আমি গিয়েছি, আমার সাথে আমার একটি মেয়ে বন্ধু গিয়েছে বিয়েতে। আমরা বসে আছি। একটি বাচ্চা, বয়স কত হবে, 9 বছর 10 বছর হবে, আমাদের সামনে এলো বাচ্চাটা। এসে আমার যে বান্ধবী যিনি ছিলেন, তাকে এসে ঠিক এইভাবে ওর মুখের দিকেও তাকাচ্ছে না, ও বসে, আমিও পাশে বসে, দিদি তোমাকে না দেখতে খুব সুন্দর বলে চলে গেল। আমি এবং আমার বন্ধু তখন কথা বললাম, হ্যাঁ তোর কিছু কি মনে হলো? আমি বললাম হ্যাঁ আমার মনে হলো, কিন্তু যার বিয়েতে গিয়েছিলাম সেই তার রিলেটিভ হচ্ছে এই বাচ্চাটি। তো তার বাড়ির লোকের সাথে কথা বললাম যখন, নাকি যে ওর বাবা মার মধ্যে কোনো অ্যাওয়ারনেস আছে যে বাচ্চাটার মধ্যে কিছু সমস্যা হলেও হতে পারে? বলতে না, বাচ্চা তো ভালো রেজাল্ট করে, আবার কি সমস্যা হবে? কিন্তু বাচ্চাটার মধ্যে মাইল্ড লেভেলে হলেও কিন্তু বা মডারেট লেভেলে হলেও কিন্তু অটিজম রয়েছে, কিন্তু বাড়ির লোক সেটা নিয়ে কিন্তু অ্যাওয়ার নয়। তার কারণ কি? বাচ্চা, তাদের ধারণা হচ্ছে বাচ্চা আমার ঠিকঠাক রেজাল্ট করছে মানে বাচ্চার মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক আগের ঘটনাটা একটুখানি ভাবুন, সেখানে কিন্তু বাচ্চার অটিজম রিলেটেড সমস্যা নেই, কিন্তু যেই সমস্যা সেটাকেই পুরোপুরি নেগলেক্ট করে একটা ভুল একটা ডায়াগনোসিস করা হচ্ছে যে বাচ্চার মধ্যে অটিজম রয়েছে। তাহলে অটিজম নিয়ে তো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস একটু অভাব রয়েছে। কি করে বুঝবো আমরা বাচ্চাদের মধ্যে অটিজম রয়েছে কিনা? সবার আগে বলে রাখি, অটিজম কিন্তু
একটা স্পেকট্রাম ডিজিজ বা ডিসঅর্ডার, সরি ডিজিজ বলবো না, অটিজম একটা স্পেকট্রাম ডিসঅর্ডার। সেখানে আমার একসাথে আমার অটিজম ডিসঅর্ডারও পড়ে, অ্যাসপারজারও পড়ে, আর পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তিনটে ডিসঅর্ডার কিন্তু আমার এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে পড়ে। তো তিনটে ডিসঅর্ডারকে নিয়ে আমি আলাদা করে আজকে ডিসকাস করছি না দাদা। এই একদিনের মধ্যে যদি আমি ডিসকাশন যদি শুরু করি, সারাদিন কেটে যাবে, বলা শেষ হবে না। আপনাদেরও জিজ্ঞাসা থাকবে, আমিও বলছি, করতে করতে সারাদিন কভার হয়ে যাবে। তো অটিজম বুঝবো কি করে? আমরা সাধারণত বাচ্চাদের তিনটে জায়গা থেকে আমরা অটিজমের সিমটমকে আমরা আইডেন্টিফাই করতে পারবো বা করতে পারি। যারা নাকি এখানে বাবা মা রয়েছেন বা যারা নাকি এখানে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন, বলবো যখনই তারা বাচ্চাদের দেখছেন কিছু একটু অন্য ধরনের আচরণ করতে। কি কি ধরনের আচরণ? তিনটে জায়গা থেকে আমি দেখবো। এক নম্বর হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা। কমিউনিকেশন কার সাথে হয়? আমার বাড়ির লোকের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে, আমি স্কুলে যখন যাচ্ছি আমার টিচারের সাথে। এই ধরনের বা এই ক্যাটাগরিতে যে বাচ্চারা থাকে তাদের এই কমিউনিকেশন স্কিলে সমস্যা হয়। কমিউনিকেশন স্কিলে সমস্যা হচ্ছে মানে কি? যখন তাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে সে ঠিকঠাক করে রেসপন্স করছে না। যখন তাকে তার নাম বলতে বলা হচ্ছে সে নাম বলছে না। হয়তো নাম বললেও সে যখন নামটা বলছে, একটু আগে একটা বাচ্চার উদাহরণ দিলাম না, যে বাচ্চাটা মাথা নিচু করে দিদি তুমি খুব সুন্দর বলে চলে গেল, বাচ্চাটা কিন্তু কমিউনিকেট করছে কিন্তু আই কন্ট্যাক্ট করছে না। তো এই আই কন্ট্যাক্টের জায়গায় সমস্যা থাকছে, আমার কমিউনিকেশনের সমস্যা থাকছে, আমি ঠিকঠাক করে কমিউনিকেট করে উঠতে পারছি না। আজকে বাচ্চার ভালো লাগছে বা খারাপ লাগছে বা রাগ হচ্ছে, সেই জায়গাটা বোঝানোর ক্ষমতাও যখন নাকি তাদের মধ্যে থাকছে না, সেই জায়গাটা থেকে কিন্তু আমাকে প্রথমে কিন্তু সিমটমস গুলোকে আইডেন্টিফাই করতে হচ্ছে কমিউনিকেশনের জায়গা থেকে। 2 নম্বর জায়গা হচ্ছে আমার রিপিটেটিভ বিহেভিয়ার। কোনো পার্টিকুলার কোনো একটা কাজই সে বারবার করে করছে, একটা কথাই সে বারবার করে বলে যাচ্ছে, বা একটা জিনিস কারোর ধরুন গান গাইতে। আরেকটা জিনিস আমি বলে রাখি, অটিজম হওয়া মানে কিন্তু ইন্টেলেকচুয়ালি ডিসেবল বা হওয়া নয়। অনেক অটিজম বাচ্চা রয়েছে যারা নাকি হাইলি ইন্টেলেকচুয়াল এবং তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির কিন্তু একটা পরিসর থাকে। কেউ কেউ গান গাইতে ভালোবাসে, কারো কেউ ছবি আঁকতে খুব ভালো ছবি আঁকে, কেউ কেউ খুব নিউমেরিক্যাল বা নাম্বার নিয়ে তাদের খুব দক্ষতা থাকে। তো এই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু খুব দরকার, কারণ আজকে একটা বাচ্চা অটিজম হচ্ছে মানে তার জন্য সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আজকে আমার নাম প্রিয়ঙ্কর, স্যার রয়েছেন, ম্যাডামরা রয়েছেন। আজকে আপনারা যেরকম আমাদের প্রত্যেককে আলাদাভাবে চিনছেন বা প্রত্যেকের আলাদা নাম রয়েছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সব বাচ্চাই যে একরকম হবে তা কিন্তু নয়। প্রত্যেকটা বাচ্চার মতন করে আলাদা, এবং আমাদেরকে ঠিক তাদের আলাদা আলাদা ভাবেই তাদেরকে কিন্তু ট্রিট করা উচিত। এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। শুধুমাত্র আমাদের বলবো না, রাদার বাড়িতে যারা পেরেন্টস রয়েছেন, যারা স্কুলের টিচার রয়েছেন, সবার মধ্যে অ্যাওয়ারনেসটা কিন্তু থাকা দরকার। এবার ফিরে আসি সিমটমসে। 2 নম্বর সিমটমস বললাম, আমার রিপিটেটিভ অ্যাক্টিভিটি আমার করবে বারবার। রিপিটেটিভ অ্যাক্টিভিটির মধ্যে অনেক সময় নিজে নিজে কথা বলছে, কোনো একটা জায়গাতেই সারাদিন বসে থাকে, বা কোনো একটা কাজ করতেই সে ভালোবাসে, অন্য কোনো কাজ করতে দিলে সে রাগ দেখাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে আমার আদার সমস্যা, যেখানে আমার হচ্ছে আমার স্পিচ ডিলেট হচ্ছে, আমার আদার মোটর অ্যাক্টিভিটি আমার ডিলেট হচ্ছে। তো এই সিমটমস গুলো যদি আপনারা আপনাদের বাচ্চার মধ্যে বা যারা স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা তাদের স্টুডেন্টদের মধ্যে যদি দেখতে পান, তাহলে বলবো যে অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনাল বা যারা নাকি এই কাজের সাথে যুক্ত তাদের মতামত অবশ্যই নেবেন। তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি আমাদের ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা তার ম্যানেজমেন্টটাও ঠিকঠাক করে করতে পারবো। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আজকে আমার মাথা কেটে যেরকম নাকি আমি অন্য কারোর মাথাতে আমি লাগাতে পারবো না, ঠিক একইভাবে কেউ অটিজম হয়েছে মানে ফোন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না, সমান সমান তাকায় না, কেউ ডাকলে চাউনিটা ঠিক এরকম করে তাকায়, ঠিক এইভাবে তাকায়, কোনো সময় পাখির মতন আওয়াজ করে। আমি ওকে তারপরে ওর বাড়ির লোককে অনেক মোটিভেট করার পর আমার সেন্টারে এসেছে। ও বাক্সের উপর উঠে বসে থাকে, ও টেবিলের উপর উঠে বসে থাকে, ডাকলে সাড়া দেয় না, হাসে না। এরকম দীর্ঘদিন করার পর ওকে আবার বাইরে নিয়ে যাওয়ার পর বলছে 80% ওর ঠিক আছে, 20% ওর 20% ওর ড্যামেজ হয়েছে শুধু ফোন দেখার পুনরায় ছড়াই। যে কোনো মা যদি অসুস্থ থাকে বা কোনো রকম মায়েরা যদি চাকরিজীবী হয়,
সেই বাচ্চা যদি ফোন দেখে, আমার চোখের দেখা জিনিসটা এত খারাপ লাগে, বাচ্চাটাকে এত সুন্দর দেখতে, তাকে একটা ইকুয়েসি ছবি তুলে গেছি, ছবিটাকে দেখালে আপনারা বুঝবেন ও শুধু তাকাচ্ছে না, ব্যাকা হয়ে তাকাচ্ছে। 5 বার আমি ছবিটা তুলতে পেরেছি তার। সেই জন্য আমার অনুরোধ যে আমাদের এখানে হয়তো অনেক অভিভাবক আছেন, তারা এখনো তার বাচ্চাটাকে শান্ত করার জন্য আমরা তাদের ফোনটা ধরিয়ে দিই। আমার বাড়িতেও 2টো বাচ্চা আছে, তো ফোন দেখে যে কোনো বাচ্চা এইভাবে কি বলবো এখনকার দিনে ওকে প্রতিবন্ধী। এটা কি ড্যামেজের কথা বলছেন আপনি? জানি না, ওইখান থেকে বলা হয়েছে সেটা না, মানে আমি ওই প্রপার রেজাল্ট না দেখে তো আমি বলতে পারবো না যে ওই 80% ঠিক আছে, 20% ড্যামেজ হয়েছে, 20% হয়তো আমার অ্যাক্টিভিটি ড্যামেজ হতে পারে, অ্যাক্টিভিটি ওর 20% হয়তো আমার অন্য কিছু ড্যামেজের কথাও হতে পারে, আমার ফিজিওলজিক্যাল কিছু ড্যামেজ যদি হতে পারে। খারাপ দিক আছে, মোবাইল ব্যবহারের যে শুধুমাত্র খারাপ দিকই রয়েছে সেটা কিন্তু একদমই নয়, ভালো দিকও কিন্তু রয়েছে। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা যখন নাকি, আপনি বসে পড়ুন, বাচ্চাদের হাতে যখন মোবাইল দিচ্ছি, বাচ্চারা কন্টিনিউয়াসলি মোবাইল দেখে যাচ্ছে। এই বাচ্চারা যখন কন্টিনিউয়াসলি মোবাইল দেখছে, মোবাইলে কি দেখছে সেটাও কিন্তু একটা কিন্তু ভাববার বিষয়। মোবাইলে কিন্তু অনেক এডুকেশনাল জিনিসপত্র দেখা যায়, অনেক আমাদের রাগকে বাড়িয়ে দেয় এরকম জিনিসপত্র প্রচুর রয়েছে। শুধু এই বয়সী বাচ্চা না, ট্রেনে বাসে যাতায়াত করতে বা মাঠে ঘাটে যখনই আমরা যাচ্ছি, আগে দেখতাম যে মাঠে ঘাটে বাচ্চারা বসে খেলা করছে, একসাথে খেলা করছে। এখন বাচ্চারা সবাই মাঠে ঘাটে যাচ্ছে অনেকেই, কিন্তু ওই প্রত্যেকের হাতে একটা মোবাইল, ফ্রি ফায়ার গেম খেলছে, কার রেসিং খেলছে। এবং কি ধরনের কার রেসিং? একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারা হচ্ছে। কি ধরনের খেলা খেলছে? কেউ কাউকে গুলি করছে। এই গুলি করা, ধাক্কা মারা কিছুই না আমার অ্যাগ্রেশনকে বাড়িয়ে দেওয়া, রাইট? এবার যখন নাকি এই বাচ্চাটি এই ধরনের জিনিসপত্র দেখছে, এই কম বয়স থেকেই, যদি বলে না যে আমাদের ছোটবেলার থেকেই ইন্টারেস্টের যে এরিয়াটা সেটা আমাদের ছোটবেলার থেকেই তৈরি হয়। এবার বাচ্চা যখন নাকি মোবাইল দেখছে, বাচ্চার ইন্টারেস্ট কিন্তু অন্য কোনো দিকে আর থাকছে না, মোবাইল সেন্ট্রিক হয়ে যাচ্ছে। এইবার তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, যখন নাকি বাচ্চার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া হচ্ছে বা নিয়ে নেওয়া হচ্ছে, তখন বাচ্চা কিন্তু রেগে যাচ্ছে। এবং এই রাগের, এই অ্যাগ্রেশনের তো আমার এক্সপ্রেশন কিছু না কিছু ভাবে করতে হবে। তখন আমি কথা বলছি না, আমি কারোর সাথে আই কন্ট্যাক্ট করছি না, আমি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছি, আমি জিনিসপত্র ছুঁড়ে ফেলছি, বাড়িতে যারা রয়েছে তাদের মারধর করছি, গালিগালাজ করছি, কিচ্ছু না, এগুলো আমাদের অ্যাগ্রেশনের এক্সপ্রেশন। তো এই অ্যাগ্রেশনকে আমার কন্ট্রোল করতে গেলে ছোটবেলা থেকে কিন্তু অবশ্যই কিন্তু বাবা মাকে দেখতে হবে যে বাচ্চারা যেন দেখুক, কিন্তু অ্যাডিকশন যাতে না হয়ে যায়। সবকিছুরই একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটের মধ্যে থেকে যদি আমরা সবকিছুর ব্যবহার যদি আমরা বাচ্চাকে যদি শেখাতে পারি, তাহলে এই যে আপনি বললেন না যে ড্যামেজ, এই যে আমার যতদূর মনে হচ্ছে এই ড্যামেজটা হচ্ছে বিহেভিয়ারাল ড্যামেজের কথা। আরবিএসকে ইউনিটের আন্ডারে কাজ করি। আপনারা দিদিরা আমাকে সবাই মোটামুটি চেনেন, অঙ্গনারীর যে দিদিরা এসেছেন। আমাদের কাজ হচ্ছে 0 থেকে 18 বছর বয়স অবধি যে বাচ্চারা আছে তাদের শারীরিক এবং মানসিক, শারীরিক বলতে বিশেষ করে জন্মগত যে ত্রুটি আছে সেগুলো নিয়ে, আর তার সাথে মানসিক, এই দুটো বিষয়ই আমরা দেখি। ঠিক আছে? তো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য লিপিকেসকে আমায় কি বলবো ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি বলা শুরু করছি। আমাদের কাছে যখন একদম মা থেকে আসছে, মা থেকেই আমরা বলছি যে যখনই চেক আপের যে ডেটগুলো থাকছে আমাদের জন্য নির্দিষ্ট, সেই নির্দিষ্ট ডেটে যেন মায়েরা নির্দিষ্ট জায়গায় গিয়ে চেক আপ করে। ঠিক আছে? অনেক সময় কি হয়, মায়েরা যখন তখন অল্প গা হাত পায়ে ব্যথা করছে, জ্বর আসছে, যখন তখন যা কিছু ওষুধ খেয়ে নেয়। কেননা এই প্যারাসিটামল কিংবা অ্যামোক্সিসিলিন এই কমন ওষুধগুলোর নাম মোটামুটি সবাই জেনে গেছে, আর একটু এডুকেটেড ফ্যামিলিতে তো এমনিই জানেই। তো কারোর সাথে কোনো পরামর্শ না করে এরকম ওষুধ খাওয়াটা কিংবা কোনো অ্যান্টাসিড খাওয়াটা, যে কোনো অ্যান্টাসিড সবসময় খাওয়া যায় না, যে কোনো ওষুধ সবসময় প্রেগনেন্সি পিরিয়ডে খাওয়া যায় না, তাতে বাচ্চারই ক্ষতি হয়। আর হচ্ছে বাচ্চা মা হওয়া, আমাদের পান্ডুয়াতে মা হওয়ার বয়সের একটা গুরুত্ব থেকেই যাচ্ছে। কেননা খুব অল্প বয়সে আমরা মা হতে দেখছি, 14-15 বছরে বিয়ে হয়ে যাচ্ছে, 16 বছরে মা হয়ে যাচ্ছে। এটা একটা আমাদের বাচ্চার ওপর, মায়ের ওপর, দুজনের ওপরই এফেক্ট করে, মানসিক এবং শারীরিক দুটো ক্ষেত্রেই।
কারণ মা তখন নিজেই অপুষ্ট। মা 18 বছরের পর পুরোপুরি পুষ্ট হচ্ছে, তারপরে 20 বছরের পরে যে মা হবে, যে গাছ, একটা ছোট গাছ যেমন ফল দেবে, একটা পরিপূর্ণ গাছ, পুষ্ট গাছ তেমন ফল দেবে, একই রকম সেটা আশা করা যায় না। একটা নির্দিষ্ট বয়স যে বেঁধে দেওয়া হয়েছে মাতৃত্বের জন্য, সেটা অনেক গবেষণা করে নির্দিষ্ট করা হয়েছে। তার আগেও বাচ্চা নেওয়া ঠিক নয়, তারপরেও বাচ্চা নেওয়া ঠিক নয়। তাহলে আগে বাচ্চা নিলে কি পরে বাচ্চা নিলে কি হবে, এই যে রিস্কগুলো বেশি থাকবে, জন্মগত ত্রুটি কিংবা মানসিক ভারসাম্যহীন কি এই অটিজম মানে বিহেভিয়ারাল ডিসঅর্ডার যেগুলো আমরা আলোচনা করছি আজকে, এগুলোর রিস্ক বেশি থাকে। এমন নয় যে একটা সাধারণ বয়সী মায়ের হবে না, এরকম বাচ্চা হতেই পারে, কিন্তু হওয়ার চান্স বেশি থাকে কম বয়সে মা। পান্ডুয়ায় প্র্যাকটিসিং শিশু বিশেষজ্ঞ। আজ এই পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত এই প্রোগ্রামে আসে আমার খুবই ভালো লেগেছে। এতগুলো মানুষের সামনে এতগুলো বাচ্চাকে এবং তার মা বাবা, তাদেরকে আমরা যে সমস্ত কথা শেয়ার করতে পেরেছি, তাদের কথা যেগুলো আমরা শুনেছি, এই যে ভাব বিনিময়, তাদেরকে কিছু সতর্কতা সচেতনতা বাড়াতে পেরে আমার ভালো লাগছে। নাম আব্দুর রহমান, ডক্টর আব্দুর রহমান। আমার নাম ডক্টর নার্গিস পারভিন। আমি স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে যুক্ত আছি। আজ এই প্রতিবন্ধী দিবসে এসে এখানে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক মা এবং তার বাচ্চাদের দেখলাম, যাদের এটাই দেখে মনে হলো যে আগামী প্রজন্মে আরও সতর্ক এবং সচেতনতা হওয়া উচিত। ঠিক। এবং এইটা আমাদের শুরু হয় প্রসূতি থেকেই শুরু হওয়া উচিত, এবং তারও আগে থেকে, বাচ্চা যখন থেকে আসবে তারও আগে থেকে আমাদের আরও সচেতন হওয়া উচিত। আজ এখানে এসে খুব ভালো লেগেছে, সবাইকে অনেক কিছু সচেতন করতে পেরেছি বলে ভালো লেগেছে। ডক্টর নার্গিস পারভিন আমার নাম। পায়ে পায়ে 25 বছরের কর্মজীবন অতিক্রান্ত করল পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি PPKS। কাজটা মোটেই সহজ ছিল না। সেই দিনের দুই উদ্যোগী মানুষ, কর্ণধার শেখ হাসান আলী এবং পুরবী প্রামাণিকের আন্তরিক প্রচেষ্টায় এবং দুজন অভিভাবকের সাথে আলোচনার পর 2000 সালের জানুয়ারি মাস থেকে PPKS-এর পথ চলা শুরু হয়। 2 জন শ্রবণ প্রতিবন্ধী এবং 2 জন অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী শিশুকে পরিচয়হীনতার কবল থেকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ শুরু করে PPKS। PPKS বিশ্বাস করে প্রতিটি শিশুই বিশেষ শিশু, কোনো রকম শারীরিক বৈষম্য যেন কাউকে পিছিয়ে না দেয়। প্রয়োজন শুধু আদর ও বিশেষ যত্ন। এর জন্য শুরু হয় সচেতনতা কার্যক্রম। 2005 সালে হুগলি জেলার সদর হাসপাতালে বিভিন্ন ব্লকে শ্রবণ ও মানসিকভাবে অক্ষম শিশুদের বা ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড বিতরণ প্রকল্পে কম্পোজিট ক্যাম্পের আয়োজন করেছিল নিপুণভাবে PPKS। 2007 সাল থেকে IICP ন্যাশনাল ট্রাস্ট নোডাল এজেন্সির সহায়তায় PPKS অভিভাবকদের জন্য সচেতনতামূলক শিবির, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব গ্রহণ এবং স্বাস্থ্য বিমা সংক্রান্ত কর্মসূচি পালন করে চলেছে। 2009 সালে সেন্টার ফর টোটাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় PPKS পান্ডুয়া ব্লকের অন্তর্গত পঞ্চায়েতগুলিতে অপুষ্টি দূরীকরণের কর্মসূচি সম্পাদন করে। 2014 সালে PPKS বাণী কলকাতাকে সাথে নিয়ে হুগলি ও বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা 0 থেকে 18 বছর বয়সের শ্রবণ অক্ষমতাযুক্ত শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে পান্ডুয়া সাধন রিসোর্স সেন্টার গঠন করে। অর্থাৎ শ্রবণ অক্ষম শিশুগুলিকে বিশেষ শিক্ষার মাধ্যমে এমনভাবে গড়ে তোলে যাতে তারা সসম্মানে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে। অর্থাৎ PPKS বিশ্বাস করে শিক্ষাই সর্বাঙ্গীন বিকাশের একমাত্র পথ। বহু ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং কেউ কেউ উচ্চশিক্ষায় পাঠরত। উল্লেখ করা যায় যে একাধিক ছাত্রছাত্রী বর্তমানে নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সক্ষম হয়েছে। 2018 সাল থেকে PPKS-এর প্রচেষ্টায় অভিভাবকদের জন্য শ্রবণ নামে একটি সংগঠন সূচনা করেছে, যার মাধ্যমে তাদের সচেতনতা এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে।
2019 সাল থেকে পিপিকেএস আত্মমগ্ন বা অটিজম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য স্পেশাল এডুকেশন, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপি সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়েও ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়। গত 25 বছরে বহু বাধা বিপত্তি, চড়াই উতরাই পেরিয়ে পিপিকেএস এগিয়ে চলেছে পরম যত্নে নিবিড়ভাবে ছাত্রছাত্রীদের আগলে রেখে। প্রতিটি ক্ষেত্রে সমাজের আপামর জনসাধারণ মানুষকে সাথে নিয়েই এই কাজ চলছে। তেমনি একাধিক সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন যেমন ICDS, CTD, IICP, বাণী, NILD, বাণীপুর মহিলা মহাবিদ্যালয়, বিবেকানন্দ কলেজ বর্ধমান ইত্যাদি, এছাড়াও সমাজের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেদিনে দুই উৎসাহী শেখ হাসান আলী ও পূর্বী প্রামাণিক আজ প্রবীণ অভিজ্ঞতায় ঋদ্ধ। তাদের কর্মপদ্ধতি আকর্ষিত করেছে সকলকে। সাহায্যের হাতও চলে এসেছে সঙ্গে সঙ্গে। আসুন অতীতের হাত ধরে বর্তমানে পা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে চলি। পিপিকেএসকে আরও অনেক বড় বড় সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করতে তাদের পাশে থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই।